ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না দিলে আদায় করবে জনগণ, বললেন বিএনপি নেতারা। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। জাপানে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার। দ্বিপাক্ষিক বৈঠক শেষে 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ অনুদান সহায়তা। জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়ে ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। পাহাড়ে বিভিন্ন স্থানে ধস, ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছে ঝুঁকিপূর্ণর জন্য। জলাবদ্ধতার কবলে রাজধানীর নিউ মার্কেট সহ কিছু এলাকা, বাজারে পানিতে নষ্ট নিত্যপণ্য, তবে দামে প্রভাব নেই দাবি বিক্রেতাদের। এবং ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের পর বিকেলে বিসিবির জরুরি বৈঠক, দায়িত্ব পাচ্ছেন বুলবুল, পেলেন ক্রীড়া পরিষদের মনোনয়ন। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, নির্বাচনে বিএনপি না দিলে আদায় করে নেবে জনগণ। সকালে 44তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা হয়ে শুক্রবার সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সকাল 10:30টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। ডিসেম্বরে নির্বাচন না দিলে জনগণ তা আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, ডক্টর ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অগ্রগতি ঠিক থাকবে না। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বক্তব্য দিয়েছেন। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে শাহাদাত বার্ষিকীর আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকিতে আছে। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। নেতাকর্মীরা বলেন,
রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিএনপি। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। স্বাধীনতোত্তর সময়ে রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও ৭৫ পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয় দুর্ভিক্ষ ও গণতন্ত্রহীনতার। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে ৭৫-এর ৭ই নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে ৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। বাকশালের বিপরীতে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এর ঠিক বছরখানেক পর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। নতুন দল গঠনের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি পরিচয় করিয়ে দেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। জোর দেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের জাতীয় ঐক্যের। সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের জাতীয়তাবাদ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ প্রভাব বিস্তার করায় দেশের মানুষের মধ্যে যে শঙ্কা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেটি মোকাবেলায় জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করেছিলেন মেজর জিয়া। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেন। একটি তিক্ষার পর ৭১ সালে আমরা একটা স্বাধীন জাতি পেয়েছি, একটি সাধারণ মানুষের সংগ্রামের ফলে পেয়েছি। সুতরাং এটি যেন আর এই স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেজন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা জনগণের সামনে প্রচার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীও মনে করেন, স্বাধীনতা উত্তর সময়ে ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেশের রাজনীতিকে ঘিরে ধরেছিল। এর বিরুদ্ধেই মেজর জিয়া অবস্থান নেয় জনমানুষের নেতায় পরিণত হন। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু আমরা আধিপত্য মেনে নেব না। এই স্বপ্নটা, এটাই জিয়াউর রহমানের পলিটিক্সের মেইন, আমি বলবো যেটা বলে ক্রাক্স, কেন্দ্রবিন্দু, এবং সেটার উপর ভর করে উনি জাতীয়তাবাদের ডেফিনেশন দিয়েছেন বাংলাদেশি। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আধিপত্যবাদী অবস্থান থেকে বিএনপি সরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন ডক্টর দিলারা চৌধুরী। আওয়ামী লীগের যে রাজনীতি, ইন্ডিয়াকে তোষণ করা, ইন্ডিয়ার মানে একটা প্র্যাকটিক্যালি একটা করদরাজ্য হয়ে যাওয়া, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো। এবং আমরা এই দলটা যখন সরকার গঠন করবে তখন আমরা ইন্ডিয়ান আধিপত্যর কাছ থেকে বেরিয়ে আসব। কিন্তু এখনকার যে বিএনপি, এই বিএনপিকে আমি চিনি না। বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফের দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান ধারণ করে রাজনীতি করছেন তারা, আর সে কারণেই এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও মনে করেন জ্যেষ্ঠ হয়ে রাজনীতিবিদ। জিয়াউর রহমানকে প্রকৃতপক্ষে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্র করেছে? যারা বাংলাদেশের ভালো চায় না, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবেসে এবং আন্তরিক দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে না যাবে, এটা যারা পছন্দ করে নেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সময় এসেছিল জিয়াউর রহমান কূটনৈতিক। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
তন্ময়, বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ ও অনুদান দেবে জাপান। এবং টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই তথ্য পাওয়া গিয়েছে। এর আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করেছে দেশটি। সহকর্মী বেলায়েত হোসাইনের একটি প্রতিবেদন রয়েছে, সেখানেই জানবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন মূলত টোকিওতে একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও পরে সফর রূপ নেয় দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কূটনৈতিক আলাপনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় বন্ধুত্বের স্মারক হিসেবে পাশে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দুই রাষ্ট্রনেতার সামনে পরিবেশন করা হয় বন্ধুপ্রতিম দুই দেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনা। এরপরই জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দ্বিপাক্ষিক এই বৈঠকে স্মরণ করা হয় জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেল খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এছাড়া সফরের তৃতীয় দিনে বিভিন্ন বৈঠকে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান। গতকাল কিন্তু সারা দিন ভর বৃষ্টি হয়েছে এবং আজও কিন্তু আকাশ খুবই মেঘলা, কিছুক্ষণ পরপর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাজধানীর কথা বলছিলাম, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই টানা বৃষ্টি আর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয় পর্যন্ত পানি ঢুকে পড়েছে এবং পতেঙ্গায় সাগর তীরে পাহাড়ে এসে পড়েছে এরই মধ্যে 3টি জাহাজ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং এর পরপর আমরা চলে যেতে চাই মাইজদিতে। যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। প্রথমেই যাচ্ছে জিয়াদের কাছে। জিয়াদ, 3টি জাহাজে কখন কিভাবে সাগরে ফিরিয়ে নেওয়া হবে বিস্তারিত জানাবেন আমাদেরকে, কি বলছে কর্তৃপক্ষ? সেই উপকূলে আর একটি জাহাজ চট্টগ্রামের আনোয়ারা উপকূলে আটকা পড়েছে এবং যেই এর মধ্যে 2টি জাহাজ আমরা এখন যেখানে আছি পতেঙ্গার ঠিক সে জায়গায়। এবং আপনি যদি আমার পেছনে ঠিক খেয়াল করেন, সাগর বেশ উত্তাল আজ গতকাল থেকে যেই গভীর নিম্নচাপ তার প্রভাবে। এবং আমরা পতেঙ্গা যে উপকূলে আছি এখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে লাইটার জাহাজগুলো সারা দেশে পণ্য খালাস করে, সেই জাহাজগুলো কিন্তু এই অঞ্চলে এসে নোঙর করে, বিশেষ করে যখন সাগরে উত্তাল থাকে কিংবা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়। প্রায় 1000-এর মতো লাইটার জাহাজ এই অঞ্চলটিতে আসলে নোঙর করে রাখে এবং বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলে আছে। আপনি পেছনে একটি জাহাজ দেখছেন নিশ্চয়ই, সেটি এসে আসলে নোঙর ছিঁড়ে একেবারে তীরের যে পাথর সেখানে এসে আশ্রয় পড়েছে জাহাজটি। এবং আমার ঠিক সামনেই এরকম আরেকটি জাহাজ রয়েছে যেটি গ্যাসবাহী জাহাজ ছিল এবং সেই জাহাজটিও গতকাল রাতে মূলত এই 2টি জাহাজ এই পাথরে এসে ভেড়ে এবং এখানে অসংখ্য স্থানীয় মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা এই জাহাজ দুটিকে দেখতে এসেছেন। এবং আজকে সকালের পর থেকে মূলত গতকাল রাত থেকেই মূলত টানা বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে বলা যায়। এবং তার কারণেই মূলত সাগরের এই অংশটি উত্তাল। এবং এই লাইটার জাহাজগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে গম, চিনি এই ধরনের পণ্যগুলো নিয়ে গ্যাস, কয়লা, পাথর এই
ধরনের পণ্যগুলো নিয়ে সারা দেশে মূলত চলাচল করে। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, এই এক একটি জাহাজে কিন্তু 18 থেকে 20 জন নাবিক বা মাঝিমাল্লা থাকেন। তারা সবাই কিন্তু এক ধরনের জীবন ঝুঁকিতে আসলে থাকেন। জাহাজে এই মুহূর্তে থাকা, রান্নাবান্না করা কিংবা খাওয়া দাওয়া পুরোটাই আসলে তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা আসলে এই সময় জাহাজগুলোতে অবস্থান করেন এবং জাহাজটি নিরাপদে রাখার চেষ্টা করেন। এই জাহাজগুলোতে আসলে শত শত কোটি টাকার পণ্য আসলে এই অবস্থায় আসলে জাহাজে ভাসতে থাকে। বন্দর সহ বন্দরের যে বহির্নোঙর এলাকায় কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসতে থাকে। আর বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে এই উত্তাল পরিস্থিতিতে কিন্তু লাইটার জাহাজগুলো কোনোভাবেই পণ্য খালাস করে না। যদিও বার্থিং মিটিংও কিন্তু এখন বন্ধ আছে, বহির্নোঙরে লাইটার জাহাজগুলো যাবে না আগামী 2-1 দিন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন কিন্তু পণ্য খালাস বন্ধ থাকে। আর স্বাভাবিকভাবে এই জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোকে এই উত্তাল পরিস্থিতির পর হয়তো নারায়ণগঞ্জ বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডকইয়ার্ডে আসলে জাহাজগুলোকে মেরামত করা হয়। এবার আমরা যাব সহকর্মী নাসিম শুভর কাছে। তিনি আছেন নোয়াখালীর মাইজদিতে। শুভ, একটু জানাবেন জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ, সে নিম্নচাপের প্রভাবে কিন্তু নোয়াখালীতে 2 দিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় নোয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড করেছে 285 মিলিমিটার, যা এই মৌসুমে কিন্তু সর্বোচ্চ। আজকে যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু শুধু নোয়াখালী নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু নোয়াখালীতে হয়েছে, যার কারণে কিন্তু নোয়াখালীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেটি নোয়াখালী প্রধান শহর মাইজদি সহ আশেপাশের যে সকল উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, হাতিয়া এবং সুবর্ণচর, এসব উপজেলায় বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এছাড়া জোয়ারের পানির কারণে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে সেই সকল উপজেলায়, বিশেষ করে বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার নিম্নাঞ্চলে যে সকল এলাকায় নিজুম দ্বীপ সহ পানি প্রবেশ করেছিল সেগুলো কিন্তু এখনো নামেনি। তবে আজ সকাল থেকে অল্প তুলনামূলক নামতে শুরু করেছে বলে আমরা খবর পেয়েছি। এবং গত 2 দিন বন্ধ থাকার পর কিন্তু আজ হাতিয়ার সাথে সারা দেশের যে নৌ যোগাযোগ সেটি কিন্তু চালু হয়েছে। আজ সকাল থেকে নোয়াখালীতে কোথাও কোনো বৃষ্টি হয়নি এবং সূর্যেরও দেখা মিলেছে গত 2 দিন পরে। আর নোয়াখালীতে যে জলাবদ্ধতা সেটি নিরসনে কিন্তু পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। আমরা কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আসলে নোয়াখালীর এই জলাবদ্ধতা এটি দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু জেলা প্রশাসক ইতোমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। যদিও তারা বলছেন নোয়াখালী পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানে যে ধরনের লজিস্টিক সাপোর্ট থাকা দরকার জলাবদ্ধতা নিরসনে, সে ধরনের লজিস্টিক সাপোর্ট নেই, যার কারণে কিন্তু তারা চাইলেও আসলে এই জলাবদ্ধতা নিরসনে কাজ করতে পারছে না। পাশাপাশি নোয়াখালী শহর এলাকায় যে সকল খাল এবং পুকুরগুলো রয়েছে সেগুলো দখল হয়ে যাওয়াতে সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতা এই শহরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো সার্বিকভাবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা এবং নিম্নচাপ পরবর্তী আবহাওয়ার খবর। নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ এবং এর আগে চট্টগ্রাম থেকে সহকর্মী হোসেন জিয়া যুক্ত হচ্ছিলেন আমাদেরকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে। মিম, সাগরের যে চিত্র রয়েছে আজকে সেই চিত্র আমরা দেখছিলাম। সাগরে গভীর নিম্নচাপটি এরই মধ্যে কিন্তু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই সঙ্গে দেশের কোথাও কোথাও এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমরা যদি ভোলা, বরগুনা, পটুয়াখালীর কথা যদি বলি, বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও কিন্তু সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বন্যার শঙ্কা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ি ধস হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানবো আমরা প্রতিবেদনে। কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও উত্তাল সাগর। বেড়েছে নদ নদীর পানিও। জোয়ারের তোড়ে প্লাবিত উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। এছাড়া হাতিয়ায় মেঘনা নদীর ঢেউয়ের তোড়ে মালামাল নিয়ে ডুবে গেছে এমভি ফাহিম নামে একটি পণ্যবাহী ট্রলার। বৃহস্পতিবার থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয় নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। এতে মানুষের পাশাপাশি দুর্ভোগে পড়ে বনের হরিণ।
ভোলায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি, এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। মনপুরা, তজুমুদ্দিন ও লালমোহন পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এর বেশি বাড়িঘর, পানিবন্দী হাজারো মানুষ, ভেসে গেছে শতাধিক গবাদি পশু ও অসংখ্য পুকুরের মাছ। 2 দিন ধরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল। পাশাপাশি জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। উপকূলীয় জেলা বরগুনাতেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিকের চেয়ে 30 থেকে 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে অস্বাভাবিক জোয়ারে সদরের ঢোলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামে রিং বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। রাঙামাটিতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জেলার সেনাজনের সামনে গাছ উপড়ে পড়ায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়। এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীতে বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ে। বিভিন্ন এলাকা জলাবদ্ধ হওয়ার পাশাপাশি ভেসে গেছে স্থানীয়ভাবে লবণ উৎপাদনের মাঠ। কুমিল্লাতেও ভারী বর্ষণে নগরীর সড়ক ও অলিগলিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এতে জেলায় বন্যার শঙ্কা বাড়ছে। ফেরদৌস আবির, এখন। তবে আমরা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এবং এই নিম্নচাপের ফলে কিন্তু রাজধানীতে গতকাল দিন জুড়ে বৃষ্টি হয়েছে, আজও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে এবং ঝিরে ঝিরে থেমে থেমে একটু পরপরই কিন্তু হচ্ছে, যার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন চলাচলের পথে খুব বিঘ্ন ঘটেছে এবং বাধার সৃষ্টি হয়েছে। তবে সবকিছু মিলে আসলে একটা ঈদের মৌসুম চলছে, বেচাকেনা ভালো প্রত্যাশা করছেন যারা দোকান মালিকরা রয়েছেন, কিন্তু নিউ মার্কেটের ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে এই বৃষ্টির কবলে পড়ে অনেক ক্রেতাই কিন্তু আসতে পারছেন এবং ঈদ কেন্দ্রিক যে ব্যবসা সেই জায়গা থেকে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন। জলাবদ্ধতার কথা যেটি বলছিলেন, এই যে জলাবদ্ধতা, এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে খাল এবং জলাধার বা জলাশয় যেগুলো রয়েছে সেগুলো দখল হয়ে যাওয়া। এগুলো দখল মুক্ত করার জন্য নানা রকম সময় আমরা দেখেছি অভিযান চলেছে। তবে নগরবাসী যেটি দাবি করেছেন, যদি ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাটি যদি উন্নয়ন করা সম্ভব হয় বা যদি একটি ভালো ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হয় এবং সেটি যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে হয়তো জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে সেটি হয়তো নিরসন হবে। আর যদি জলাবদ্ধতার সমস্যা নিরসন হয় তাহলে আপনি যেটি বলছিলেন ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বা বাজারের যে সার্বিক চিত্র সেটি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, ভোগান্তি সেটিও কিন্তু অনেকটাই কমে যাবে। সহকর্মী জাভেদ আব্দুল্লাহর একটি প্রতিবেদন রয়েছে, সেখানে জানবো বিস্তারিত। আষাঢ়ের এখনো 2 সপ্তাহ বাকি, বর্ষার আগেই 2 দিনের বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অনেক সড়ক অলিগলি। ভারী বৃষ্টিতে শহরের নানা স্থানে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বেড়েছে ভোগান্তি, বিপাকে নগরবাসী। জরুরি প্রয়োজনে বাড়িতে থেকে বের হয়ে অনেক জায়গায় যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হয় নগরবাসীর। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। আমার বাসা থেকে মেন রোডে রিক্সা ভাড়া 20 টাকা, সেই জায়গায় আমি আজকে 60 টাকা দিয়ে আসছি, কারণ বৃষ্টি হলেই রিক্সা ভাড়া আপনার ডাবল হয়ে যায়। মানুষ হচ্ছে না, ততটা প্যাসেঞ্জার আমরা পাচ্ছি না, তবু চেষ্টা করছি যে নিজের পেট চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য চেষ্টা করতেছি। কালকের থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ভাই, আমরা গাড়ি চালাইতেছি, কোনো যাত্রী পাইতেছি না, বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, জলাবদ্ধতা। এদিকে ব্যবসায়ীরা বলছেন জলাবদ্ধতার কারণে ঈদ কেন্দ্রিক বেচাকেনা কমেছে, এতে আর্থিক ক্ষতির মুখে তারা। আমাদের দোকান হচ্ছে এটা, এখানে পানির কারণে আমরা দোকানটা এটা করতে হতো, দোকান খুলতে পারছি না গত 2 দিন যাবত। হালকা বৃষ্টি হইলে এখানে পানি হয়ে যায়। মানুষের একটু কেনাকাটার চাপ ছিল, গত ফ্রাইডে তো ছিল, আজকেও থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে, পানি জমের কারণে অনেক ভোগান্তি। ওইদিকে শপিং মলগুলো বন্ধ, তাই কারণে এদিকে আসছে। এই যে বিজেটি যাইতেছি, হুন্ডা রাখার জায়গা পাইতেছি না, কই রাখবো প্রপারলি, যাবো যে রাইখা পানি উঠছে, রাখবো কই। জলাবদ্ধতা নিরসনে সব খাল জলাশয় উদ্ধারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার তদারকির আহ্বান রাজধানীবাসীর। সিটি কর্পোরেশনে আমরা বারবার বলছি, তারা এটা নিয়ে কখনো করে না, হয়তো হালকা পাতলা ড্রেন পরিষ্কার করে দেয়, কিন্তু তাতেই কোনো সমস্যার সমাধান হয় না। মানুষের মালামাল নিয়ে আইতে যাইতে বহুত পরিশ্রম হইতে আছে মানুষের। এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, কোথায় গর্ত আছে আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য, অনেক সমস্যা তৈরি করতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরো 2-1 দিন। বৃষ্টিপাতের ধারাটা আজকে সহ কালকে এবং 1 তারিখ পর্যন্ত মোটামুটি কন্টিনিউ করতে পারে, ধীরে ধীরে কিছুটা কমে আসবে 1 তারিখের মধ্যে।
এবং 2 তারিখ থেকে মোটামুটি আমরা একটা ফেয়ার ওয়েদার দেখতে পারবো, মানে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসতে পারে 2 তারিখ থেকে। তবে আজকে সারাদিনই সেই সিগন্যালটা থাকতে পারে, 3 নম্বর সতর্ক সংকেতটা থাকতে পারে। তবে উপকূলবাসীর জন্য একটাই বলবো, যেহেতু সিস্টেমটা চলে আসছে ল্যান্ডের দিকে, তো এতটা আতঙ্কিত হওয়ার এখন কিছু নাই, যেহেতু সিস্টেম চলে গেছে পুরোপুরি, বিপদ কেটে গেছে অনেকটা। এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাকে। পানিতে নষ্ট হয়েছে অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টাও করেছেন অনেক দোকানি। বিক্রেতারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে দাম বাড়তে পারে সবজির বাজারে। আরও জানাচ্ছেন মাঝার ইমন। দেখে খাল মনে হলেও এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে সবজি সহ বিভিন্ন মালপত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির প্রভাব শুক্রবারও দেখা যায় বাজারে। পানিতে নষ্ট হয় অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেন দোকানিরা। ঠিক আছে, ব্যাপারীরা রাত্রে বেচবো, বাসায় লয়ে গেছে পানি, এত কম পানি, পানি জমা রয়েছে। কারণ বাজারের মতো জায়গায় এরকম সমস্যা আসলে জনসাধারণ অনেক দুর্ভোগে মনে হয়। বৈরী আবহাওয়ায় উপস্থিতি কম দেখা গেলেও পরে বৃষ্টির বিরতিতে সমাগম বাড়ে সাধারণ ক্রেতাদের। বাজারেও দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ। কাঁচামরিচ 40 টাকা, ঢেঁড়স পটল 30, আর টমেটো ধুন্দুল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দামই দেখা যায় 50 টাকার কমে। যা আছে আমাদের সীমিতের মধ্যে আছে, আমরা নিতে পারছি। বর্তমান বাজারে যে সমস্ত মালামাল আছে এগুলোর দাম অনেক কম। একটা হলো কারেন্ট, আর একটা হলো হাইব্রিড, একটা হলো মানিকগঞ্জের জিয়া মরিচ। একই দাম 40 টাকা করে বিক্রি করতেছি আমরা। প্রত্যেকটা কেজি প্রতিতে 10 টাকা কম। যেরকম উস্তা বেচছি 40 টাকা, এনকা 30 টাকা বেচতে পারছে। বৃষ্টিপাতের কারণে দাম কমেছে জানিয়ে বিক্রেতারা বলছেন, এমন চিত্র অব্যাহত থাকলে সরবরাহ কমলে দাম বাড়বে বেশিরভাগ সবজির। এখন মাল যেটা ঢুকিয়া গেছে এটা তো বিক্রি হইতেছে না, তার জন্য দাম কম। আবার ঢুকতে পারবো না, আবার দাম বেড়ে যাবো। যদি বৃষ্টি কমে যায় আবার চড়া দাম হয়ে যাবো। সব জায়গাতে ভাই সিন্ডিকেট থাকে, ভাই সিন্ডিকেট ছাড়া তো ব্যবসা নাই। এদিকে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, আর জাত ভেদে 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। বৃষ্টির কারণে আজকে একটু বাজারটা বাড়ছে, 10 টাকা কেজি দিতে পারছি। আমরা আজকে 160 টাকা করে ব্রয়লারটা বিক্রি করতে আসছি। কারণ দুদিন বৃষ্টি হইতেছে, মুরগির গাড়ি কম ঢুকতেছে, বাজার একটু বাড়ছে 5-10 টাকা। মুরগির বাজারটা যেন একটু স্থিতিশীল থাকে, আমাদের এই কর্তৃপক্ষের সেটা একটু নজরদারিতে রাখা উচিত। এছাড়া বৃষ্টির মধ্যে বাজারে মাছের সরবরাহ দেখা যায়। দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেই সাথে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। মাঝার ইমন, এখন, ঢাকা। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির দিনে হলে বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে কমেছে সবজি ও মুরগির দাম, তবে দাম বেড়েছে মাছের বাজারে। কোরবানির ঈদ ঘিরে এখনও মশলার চাহিদা তেমন না থাকলেও বেড়েছে এলাচের দাম। বিস্তারিত প্রতিবেদনে। ঈদুল আজহার আগে চট্টগ্রামে বিভিন্ন মশলা ও তেলের দাম আগের বছরের চেয়ে কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, তবে বেড়েছে এলাচের দাম। বিক্রেতারা বলছেন, আশানুরূপ বিক্রি নেই মশলার। পাইকারি বাজারের তুলনায় স্থানীয় কাঁচা বাজারে বিভিন্ন মশলা পণ্যের দামে 50 থেকে 150 টাকার পার্থক্য দেখা গেছে। ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 5300 থেকে 5500 টাকায়। এছাড়া গোলমরিচ 1250, দারচিনি 530 থেকে 540 এবং হলুদ বিক্রি হচ্ছে 250 থেকে 360 টাকায়। কমেছে রসুন ও পেঁয়াজের দাম। বিগত বছরের তুলনায় মশলা বাজার অনেকটাই কম, একটু বাড়তি ছিল, এখন কমতের দিকে। প্রত্যেকটা মশলায় কমে গেছে রেট। রসুন গত কিছুদিন আগে আমরা বিক্রি 220, 200, কিন্তু সেই রসুন এখন 150, 160 চলে আসছে। এখনো কম আছে, হয়তো 2-3 দিন পর বাড়বে। কোরবানি আসলে এখনো বাড়ায়নি। ঈদের আগে সিলেটে মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংসের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়লেও অপরিবর্তিত খাসির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। দাম কমেছে সোনালী, কক এবং লেয়ার মুরগির। তবে বৈরী আবহাওয়ায় দাম বাড়তি মাছের বাজারে। সপ্তাহ ব্যবধানে সিলেটের খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা বেশি দরে। চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতলা, ইলিশ, মৃগেল, চিংড়ি সহ প্রায়
সব ধরনের মাছ। আমি তেলাপিয়া কিনছি রুই মাছ পাবদা মাছ, তো অন্যদিন থেকে 50 টাকা করে বেশি। বৃষ্টি থেকে মাছ আইসি, মাছ না আইলে তো মাছের দাম বাড়বে। বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রেতা সমাগম না থাকায় সবজির দাম কিছুটা কমেছে। 20 থেকে 25 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কাকরোল, বেগুন, করলার দাম 50 টাকা থেকে নেমে বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকা কেজি দরে। এছাড়া 5 থেকে 10 টাকা কমে শসা 15 এবং পটল 8 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে 100 টাকা পর্যন্ত দাম কমেছে সোনালী মুরগির। এছাড়া ব্রয়লারের দাম কেজিতে কমেছে 40 টাকা, তবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। প্রত্যয় দাস, এখন। ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম ভালো পাওয়ায় খুশি খামারিরা। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। রানা, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং একই সঙ্গে দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা, বিস্তারিত জানাবেন আমাদের। কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে সীমান্তবর্তী যে কুরবানি পশু হাটগুলো রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু পশু বেচা কেনা জমে উঠেছে। তবে গতকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে এবং বৃষ্টির কারণে কিন্তু হাটগুলোতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কিছুটা কম দেখা গিয়েছে, যার কারণে পশুর যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমি এই হাটে পাঁচবিবি যে ছাগল হাটটি রয়েছে সেখানে এসে দেখেছি যেটি, এবং ক্রেতা বিক্রেতার সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে এখানে সর্বনিম্ন 8,000 থেকে সর্বোচ্চ প্রায় 40 থেকে 50,000 টাকা পর্যন্ত ছাগল বেচা কিনা হচ্ছে। এবং এই ছাগলের দাম গত বছরের তুলনায় এবার বেশি হবার কারণে যারা খামারি রয়েছেন তারা বেশ ভালো দাম পাচ্ছেন বলে তারা বলছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে গত বছরের তুলনায় দামটি বেশি হবার কারণে তারা কিছুটা সমস্যায় পড়ছেন। যদি দামটি কম হয় তাহলে বেশ ভালো হতো বলে কিন্তু তারা বলছেন। এবং বেশ কিছু অভিযোগ ক্রেতারা করছেন যে বেশিরভাগ সিন্ডিকেটের কারণে বাহিরের ব্যবসায়ীরা আসবার কারণে দামটি বেড়েছে, এবং যার কারণে সাধারণ যারা লোকাল ক্রেতা রয়েছেন তারা কিনতে আসলে বেগ পাচ্ছেন তারা বলছেন। এবং আজকে ছাগলের যে আমদানি সেটি অনেকটাই কম এই হাটে, তবে সেই তুলনায় ক্রেতার সংখ্যাটা বেশি, যার কারণেই কিন্তু দাম বেশি বলে বলছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে বলা চলে তন্ময়, ছাগলের হাটটি কিন্তু এখন বেশ জমে উঠেছে। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহেল রানা, জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবরাখবর। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সবুজ সংকেত দেওয়ার পর প্রস্তাবটি পাঠানো হয়েছে হামাসের কাছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য প্রতিনিধি এই প্রস্তাবটি মেনে নিয়েছে তেল আবিব। এর আগে হামাসের পক্ষ থেকে জানানো হয় ওয়াশিংটনের কাছ থেকে তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। পূর্ণাঙ্গ পর্যালোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রস্তাবটি কার্যকর হলে জীবিত 10 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস। বিপরীতে 1100 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ সাময়িকভাবে বহাল রাখলেন মার্কিন আপিল আদালত। হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টার দাবি 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি $3,400 কোটি ছাড়িয়েছে বলে দাবি রয়টার্সের। আরও জানাবেন নাফিয়ান মনন। ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ ইস্যুতে যোগ হলো নতুন অধ্যায়। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর বিশ্বব্যাপী মার্কিন শুল্কারোপ বহাল রাখল দেশটির আপিল আদালত। যদিও আপিলের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। এ সময় আইনি লড়াইয়ের পাশাপাশি আমদানি শুল্ক আদায় করতে পারবে যুক্তরাষ্ট্র। মামলার পরবর্তী শুনানি আগামী 5 জুন নির্ধারণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউসের উপদেষ্টা জানান 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি চীনের সঙ্গে সমঝোতা কিছুটা স্থবির হয়ে পড়লেও আলোচনা এগিয়েছে জাপান ও ইউর সঙ্গে। I would say that they are a bit stalled. I believe that we will be having more talks with them in the next few weeks, and I believe we may at some point have a call between the president and party chair Xi.
এর আগে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন থেকে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, আদালতের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও শুল্ক আদায়ের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। There's no plan B, it's plan A, okay? Plan A encompasses all strategic options, and when we move forward, we had a full view of what the battlefield looks like. We are not naive about rogue justices in the judiciary. এদিকে চীনের দাবি, শুল্ক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারবে না। তাই মার্কিন প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন শুল্ক আরোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $3,400 কোটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। তন্ময়, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলের মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি, এবং বিকেলে জরুরি সভা শেষে ঘোষণা আসতে পারে এ নিয়ে। এবং ফারুক আহমেদ যেহেতু নির্বাচিত সভাপতি ছিলেন না, ফলে নিষেধাজ্ঞার যে সংখ্যা সেটি পড়তে হবে না বলে মনে করছেন সাবেক যারা রয়েছেন, এবং একই সঙ্গে বোর্ড পরিচালক যারা রয়েছেন তারা এমনটি ধারণা করছেন। তবে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলেছেন, যেহেতু এটি একটি বড় রকমের সিদ্ধান্ত এবং ক্রিকেট বোর্ডে এক প্রকার হস্তক্ষেপ বলা চলে, এরকম হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। সহকর্মী শরীফ রওশনের প্রতিবেদন রয়েছে, সেখানেই জানবো বিস্তারিত। মাত্র 9 মাসেই শেষ সভাপতি পদের জারিজুরি। বিসিবির সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে নানা আলোচনা আর সমালোচনায় ফারুক আহমেদের অধ্যায় শেষ। বোর্ডের 8 পরিচালকের অনাস্থা, সেই সাথে বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গেল রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। একদিকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, অন্যদিকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। গেল রাতে বিসিবির এক বৈঠকে সাবেক ক্রিকেটারের কাউন্সিলর হওয়ার বিষয়টি বিসিবি থেকে অনুমোদন দেয়া হয়েছে বলে এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এদিকে বিকেলেই বসছে বোর্ড সভা, যেখানে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম প্রকাশ কেবলই সময়ের ব্যাপার। ফারুক আহমেদের অব্যাহতি আর কাউন্সিলর হওয়াতে আমিনুল ইসলামের সভাপতি হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক। তবে ফারুক আহমেদ পদত্যাগ না করায় এইভাবে অপসারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বোর্ড সভা এটা হবে না, এটা বোর্ড সভায় সিদ্ধান্ত হবে, নমিনেশন চাবে, একটা নির্বাচন কমিটি হবে। ক্রিকেট বোর্ড তো ইনডাইরেক্ট প্রেসিডেন্ট হয়, আগে ডাইরেক্টর হইতে হবে কাউন্সিলর হয়ে, তারপরে ডাইরেক্টরের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট হবে। একজন খালি হয়ে গেল, ফারুক একজন খালি আছে, তো এটার জন্য একজন সেকে করতে হয়, আমাদের আমিনুল ইসলাম বুলবুলকে করতে হয়। বুলবুলকে প্রথমে তাকে কাউন্সিলর বানাবে, কাউন্সিলর হয়ে গেল, তারপরে এনএসি তাকে সরাসরি নমিনেট করার ক্ষমতা রাখে। বুলবুল কাউন্সিলর হয়ে গেল এবং বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির কয়েকজন পরিচালক স্পষ্টই জানিয়েছেন, ফারুক আহমেদ নির্বাচিত সভাপতি না হওয়ায় নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই বিসিবির। শরীফ রওশন, এখন ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না দিলে আদায় করবে জনগণ, বললেন বিএনপি নেতারা। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। জাপানের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার। দ্বিপাক্ষিক বৈঠক শেষে 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ অনুদান সহায়তা। জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়েও ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। পাহাড়ে বিভিন্ন স্থানে ধস, ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। সরকার বলে বা
মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছে ঝুঁকিপূর্ণর জন্য। জলাবদ্ধতার কবলে রাজধানীর নিউ মার্কেট, কমছে ঈদ কেন্দ্রিক বেচাকেনা। কাঁচা বাজারেও পানিতে নষ্ট নিত্যপণ্য, দামে প্রভাব নেই দাবি বিক্রেতাদের। এবং ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের পর বিকেলে বিসিবির জরুরি বৈঠক, দায়িত্ব পাচ্ছেন বুলবুল, পেলেন ক্রীড়া পরিষদের মনোনয়ন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।